বন্ধুরা, মনের মানুষ চ্যানেলের পক্ষ থেকে আমি মাফি। আমাদের চ্যানেলে নতুন নতুন গল্প শুনতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আর লাইক, কমেন্ট ও শেয়ার করতে মোটেও ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে। অবন্তী মৃদু হেসে জবাব দিল। ঠিক করছেন আপনি। অবন্তীর শাশুড়ি চলে গেলেন। অবন্তী তার বান্ধবীদের সাথে ছাদে বসে গল্প করছে। বিকেলে খাওয়া দাওয়া করে বান্ধবীরাও চলে গেল। অবন্তীর মাথায় সারাক্ষণ শুধু একটা বিষয় ঘুরপাক খাচ্ছে। আসিফকে নিয়ে নুসরাতের লেখা সুইসাইড নোটে আসিফের নামের জায়গায় ইমতিয়াজ লেখা কেন? রাফিদের বাসার স্টোর রুমে রাখা ফ্রেমে রাফির ছোট ভাইয়ের নামও ইমতিয়াজ। তাছাড়া রাফির ব্লাড গ্রুপ আর আসিফের ব্লাড গ্রুপও কাকতালীয়ভাবে মিলে গিয়েছে। এই ঘটনাটা কাকতালীয় নাকি এর কোনো যোগসূত্র আছে? অবন্তী চিন্তা করতেই থাকলো। রাতে অবন্তীর বাবার বাসায় তাদের দাওয়াত ছিল। জামাই 2 দিন পর চলে যাবে, বিদায় নিয়ে আসতে হবে। প্রথমে সবার যাওয়ার কথা থাকলেও শেষে অবন্তীর শ্বশুর শাশুড়ি যেতে পারেননি। অবন্তীর শাশুড়ির খালা অসুস্থ, ওনাকে দেখতে ওনার 2 জন চলে যান। অন্যদিকে অবন্তীর 2 ননদও গেল না সেদিন। অজ্ঞতা অবন্তী আর রাফিকে একাই যেতে হলো। রাস্তায় গাড়িতে জ্যামে আটকা পড়ল তাদের গাড়ি। রাফি কারের গ্লাস খুলে জ্যামের মধ্যে বাদামওয়ালাকে ডাক দিল। অবন্তী নিষেধ করল। এখন আবার বাদাম খাওয়ার কি আছে? রাফি বলল, আছে। এই জ্যামে আটকা পড়ে যদি দাঁত দিয়ে ইঁদুরের মতো কিছু কাটা না যায় তাহলে জ্যামটা ফিল করা যাবে না। আর মায়ের বাদাম খুব পছন্দের। আমেরিকায় তো ডাইনামাইট আর মায়ের মুখ সবসময় একসাথেই চলে। অবন্তী বলল। ও আচ্ছা, মা ছেলের পছন্দ তো একই থাকবে। রাফি বলল, বাদাম কিন্তু আরেকজনেরও খুব পছন্দের ছিল বলে শুনেছি। কার? ইমতিয়াজের। শুনেছি ছোট থাকতেই নাকি কুটুস কুটুস করে সারাক্ষণ সে বাদাম চিবোতো। মায়ের থেকে সে শিখেছে। রাফির মুখ থেকে এই কথা শুনে অবন্তী শকড হয়ে গেল। আসিফেরও বাদাম ভীষণ পছন্দের। বাসায় গেলে মাটিতে আর কিছু পাওয়া যাক কিংবা না যাক, বাদামের ছাড়ানো খোসা ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে রাখতে পাওয়া যেত। অবন্তীর কেন জানি না মনে হলো আসিফ আর রাফির ডিএনএ টেস্ট করাবে। হুট করে মাথায় এই সিদ্ধান্তটা আসলো কিভাবে সেটাও সে জানে না। শুধু এটুকুই, পুরো ঘটনার মধ্যে অবন্তী কেমন জানি রহস্য রহস্য গন্ধ খুঁজে পাচ্ছে। সব কিছু এত মিলে যাওয়াটা অবন্তীর কাছে স্বাভাবিক লাগছে না। প্রথমত আসিফের সাথে ইমতিয়াজের যোগসূত্র মিলছে না কোনোভাবেই। তারপর রাফির ব্লাড আর আসিফের ব্লাড গ্রুপ মিলে যাওয়া। আসিফ যখন অ্যাক্সিডেন্ট করে হসপিটালাইজ, তখন রাফির মায়ের অসুস্থ হয়ে যাওয়া এবং বারবার এই চিন্তা করা যে আমার কাছের কেউ অসুস্থ। এইটা শুধুমাত্র মায়ের বেলায় হয়। মায়ের সন্তান যেখানেই থাকুক না কেন, সন্তানের কোনো অঘটন ঘটলে মায়ের মনে সেটা আগে থেকেই ইঙ্গিত চলে আসে। আসিফের ব্লাড গ্রুপ আর রাফির ব্লাড গ্রুপ সেম। রাফি সেদিন বলল ইমতিয়াজের নাকি বাদাম পছন্দের, তাদের মায়েরও বাদাম পছন্দের। এদিকে আসিফও খুব বাদাম পছন্দ করত। সবগুলো ঘটনা অবন্তীর কাছে কেমন জানি মিলে যাচ্ছে। এসব ঘটনাই কাকতালীয় অথবা এর একটা মিল থাকতে পারে। পুরো রাত নিজের সিদ্ধান্তের সাথে যুদ্ধ করে শেষমেশ অবন্তী এই সিদ্ধান্ত নিল রাফি আর আসিফের ডিএনএ ম্যাচিং করে কি না সেটা দেখা লাগবে। এর জন্য অবন্তীকে যে করেই হোক আসিফের ব্লাড জোগাড় করতে হবে। এদিকে রাফিরা আগামী পরশুদিন সন্ধ্যার ফ্লাইটে আমেরিকা চলে যাবে। মাঝখানে শুধু আগামীকাল বাকি। বাসায় মেহমান আসছে একে একে। সন্ধ্যার পর অবন্তী মা বাবা আসবেন দেখতে। এদিকে রাতে রেশমিদের বাসার সবাই দাওয়াত। রেশমিও আসবে, তবে অবন্তীর মা বাবা রাতে খাবেন না, আগে থেকেই বলে দিয়েছেন। তারা এসে কিছুক্ষণ বসে চলে যাবেন। অবন্তী একা একা চিন্তা করেই চলছে কিভাবে কি করা যায়। অবন্তী সেদিন আসিফের গায়ে রক্ত লাগানো রাফির শার্টটা ড্রেসিং টেবিলের পিছনে রেখে দিয়েছিল। কী জন্য সেটা নিজেই জানে না। আজ হুট করেই মনে হলো আসিফের গায়ের রক্ত লাগানো শার্ট আছে তার কাছে। এখন আসিফের চুল লাগবে, রাফিরও ব্লাড যে কোনোভাবেই কালেক্ট করতে হবে। অবন্তী রান্নাঘরে ছিল। অবন্তীর হাতে পায়েস খুব ভালো হয়, তাই অবন্তীর পায়েস খেতে চান অবন্তীর শাশুড়ি। অবন্তী কিছুটা আনমনে পায়েস রান্না করছে। হুট করে ও মাগো বলে শব্দ শুনতে পায় অবন্তী।
অবন্তীর শাশুড়ি চাকু দিয়ে ফল কাটতেছিলেন। চাকু ফসকে গিয়ে ওনার হাতের আঙ্গুল বেশ খানিকটা কেটে যায়। অবন্তী বলে, মা আপনি কাঁদতে আসলেন কেন? আমাকে বললেই তো হতো। এইদিকে আমি জানলামই না আপনি কখন রান্নাঘরে এসেছেন। এখন দেখেন ব্লাড বের হচ্ছে। আমি জানি না যে এভাবে হাত ফসকে যাবে। ইস, রক্ত অনেকটা বের হচ্ছে। আচ্ছা আপনি দাঁড়ান, আমি রুম থেকে ড্রেসিং বক্স নিয়ে আসছি। না না, ঠিক আছে, তুমি পায়েস রান্না করো অবন্তী, আমি হাতে স্যাভলন লাগিয়ে নিব। না না আপনি দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। অবন্তী পায়েসের জাল কমিয়ে উপরের তলায় গিয়ে ড্রেসিং বক্সটা নিয়ে আসলো। এনে তুলো দিয়ে শাশুড়ির আঙুলের রক্ত পরিষ্কার করে সেখানে স্যাভলন লাগিয়ে দিল। রক্ত যেন বন্ধ হয়ে গিয়েছে। খুব বেশি কাটেনি, তবে সেই অনুপাতে রক্ত বেশি বের হয়ে গিয়েছে। সন্ধ্যা হয়ে গেছে ততক্ষণে। কলিং বেল বাজলো। অবন্তী গিয়ে দরজা খুলল। অবন্তীর বাবা মা এসেছেন। মা অবন্তীকে জিজ্ঞেস করলেন, কেমন আছিস? ভালো, ভেতরে আসো। অবন্তীর বিয়ের পর এই প্রথম অবন্তীর মা বাবা অবন্তীর বাড়িতে আসলেন। অবন্তীর মা উপরের তলার দিকে তাকালেন। অবন্তীর শাশুড়ি অবন্তীর মাকে সালাম দিয়ে বললেন, আসতে কোনো অসুবিধা হয়নি তো বেয়াই? আরে না না, কোনো অসুবিধা হয়নি। আপনার বাড়ি তো দেখছি একদম হিন্দি সিরিয়াল যেমন দেখতে হয় ঠিক তেমনই। অবন্তীর মায়ের কথায় অবন্তীর শাশুড়ি হাসলেন। তারপরে বললেন, বেয়ান বোধহয় সিরিয়াল একটু বেশি দেখেন। তা অবশ্য সিরিয়ালের বাড়ির মতোই আমার আমেরিকার বাসাটাও কম সুন্দর না। তার উপর সেখানে আমার নিজের হাতের করা বাগান আছে। দেশে তো বাগান নেই, এই ছাদে একটু আধটু জায়গা পেলে আর কি। অবন্তীর মা অবন্তীর শাশুড়িকে বললেন, হ্যাঁ আসলে আপনার শখ আছে তো এই জন্যই। আমার অবশ্য এভাবে কোনোদিনও ঝোঁক ছিল না। অবন্তী, যাও ভেতর থেকে কিছু নিয়ে এসো। না না, কিছু লাগবে না। আরে বেয়ান, প্রথমবার এলেন, লাগবে না বললে তো আর হচ্ছে না। আপনারা আসেন, বসেন এখানে। অবন্তী, তুমি রান্নাঘরে যাও, সেখানে কুদুমাকে পাঠিয়ে দিচ্ছি আমি। অবন্তী রান্নাঘরে চলে গেল। আপেল আর শরবত বানিয়ে ড্রয়িং রুমে চলে আসলো। ততক্ষণে অবন্তীর স্বামী রাফিও গল্প আড্ডায় যোগ দিয়েছে। শাশুড়ি অবন্তীকে বললেন, এখানে বসো, মা বাবার সাথে গল্প করো। মা আমি রান্নাঘরে যাচ্ছি, পরে কথা বলছি এসে। ততক্ষণে রেশমির পরিবারের সবাই চলে এসেছে। রেশমি সম্পর্কে অবন্তীর আপন বড় বোন যেরকম ঠিক তেমনি রেশমি এখন অবন্তীর চাচাতো যাও হয়। রেশমি এসেই অবন্তীকে বলল, কেমন আছো দেবরানী? দিনকাল যাই কেমন? অবন্তীর শাশুড়ি হেসে দিলেন। তিনিও বললেন, যা দিনকাল আসলো, আপন বড় বোন ছোট বোনকে দেবরানী বলে ডাকে। বারে চাচি শাশুড়ি, আমার দেবরের বউকে দেবরানী রাখবো না তো কি ডাকবো? সে তো বিয়ের আগে আমার বোন ছিল, এখন আর বোন নেই। বোন কম, দেবরানী বেশি। আর বোন বোন ডাকলে খাতির যত্ন কম পাবো। দেবরানী ডাকলে সম্পর্কের জোরে অন্তত খাতিরটা বেশি পাবো। অবন্তীর মা রেশমিকে বললেন। আচ্ছা হয়েছে, চুপ করো এখন। অবন্তী লজ্জা পেয়ে রান্নাঘরে চলে আসলো। রান্নাঘরে এসে পায়েস বাটিতে নিল সবার জন্য। তারপর সিঙ্গারা, ড্রিঙ্কস, আপেল কেটে নিয়ে গেল। ড্রয়িং রুমে সবার সাথে বসে গল্প করছে। এমন সময় অবন্তী হুট করে উঠে এসে রান্নাঘরে চলে আসলো আবার। অবন্তীর মনে হলো তার শাশুড়ির রক্ত দিয়েও তো ডিএনএ টেস্ট করানো যাবে। মায়ের রক্ত আর ছেলের রক্ত মিল হবার কথা। অবন্তীর মাথায় এই চিন্তাটা আগে আসেনি। অবন্তী রান্নাঘরে এসে ডাস্টবিন খুঁজতে লাগলো। একটু আগে যখন শাশুড়ির আঙ্গুল কেটে গিয়েছিল, সে তখনই তুলো দিয়ে শাশুড়ির রক্ত পরিষ্কার করে সেই তুলোটা এই ডাস্টবিনেই ফেলেছিল। অবন্তী খুঁজতে থাকে সেই রক্ত লাগানো তুলাটা। কিছুক্ষণ পর পেছন থেকে রেশমি ডাক দিয়ে বলে, এখানে এই ডাস্টবিনে কি খুঁজছিস তুই? অবন্তী কিছুটা হকচকিয়ে যায়। এই কথাটার জন্য সে প্রস্তুত ছিল না। কেউ যে এর পেছনে আছে এটাও সে বুঝতে পারেনি। অবন্তী বলল, আমার আন্টি খুলে পড়ে গিয়েছিল, সেটা খুঁজছিলাম। ও, পেয়েছিস? অবন্তী তার আঙ্গুলের আংটিটা ঠিক করতে করতে বলল, হ্যাঁ পেয়েছি। হাতের মুঠোয় অবন্তীর সেই রক্ত লাগানো তুলাটাও ছিল। অবন্তী রেশমিকে পাশ কাটিয়ে তার রুমে চলে যায়।
সেখানে গিয়ে একটা আংটির বক্সে সেই রক্ত ভেজানো তুলোটাকে যত্ন করে রাখে অবন্তী। অবন্তী সিআইডিতে দেখেছিল ডিএনএ টেস্টে মাথার চুলও লাগে। এখন শাশুড়ির মাথার চুল তাকে জোগাড় করতে হবে। এখন শাশুড়ি নিচে বসে গল্প করছেন। অবন্তী ভাবলো এখনই সময়। শাশুড়ির রুমে গিয়ে তার চিরুনি থেকে একটা চুল বের করে যাবে অনায়াসেই। অবন্তীর যেই ভাব সেই কাজ। সে চুপি চুপি তার রুম থেকে বেরিয়ে শাশুড়ির রুমের দিকে গেল। ভেবেছিল শাশুড়ির রুমে নাই, তাই সে নক না করে দরজা খুলে ফেলল। শাশুড়ির রুমে গিয়ে দেখলো সেখানে শ্বশুর বিছানায় শুয়ে শুয়ে খবরের কাগজ পড়ছেন। অবন্তীকে দেখে তিনি বললেন, এখানে কেন বৌমা, কোনো দরকার? অবন্তী এবারও দোটানায় পড়ে গেল। কি উত্তর দিবে খুঁজে পাচ্ছিল না। হুট করে বলল, বাবা আপনি নিচে যান, বাবা মা আপু সবাই এসেছে, তারা বসে গল্প করছে। ও আচ্ছা, আমি যাচ্ছি। অবন্তীর শ্বশুরে উঠে নিচে চলে গেলেন। অবন্তী এবার শ্বাস নিল। বেশ ভয় পেয়ে গিয়েছিল সে। তারপর হুটহাট করে শাশুড়ির ড্রেসিং টেবিলের উপরে রাখা চিরুনিটা হাতে নিল। একটা চুল বের করে নিয়ে আসলো। রুমে এনে সেই বক্সে শাশুড়ির রক্ত ভেজা তুলা রাখা ছিল। সেই বক্সে চুলটাও রাখলো অবন্তী। এখন অবন্তীকে যে করে হোক বাইরে যেতে হবে। আর এজন্য অবন্তী একটুকুও দেরি করলো না। নিচে গিয়ে হুটহাট করে বলল,